জিয়াউর রহমান সাহেব সন্ধ্যার পরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন, আমি পাশে বসা ছিলাম। এখানে কোনো সাক্ষীর প্রয়োজন নেই। এখানে কোনো রাজনীতিবিদের কথা শুনে বা কোনো নেতার কথা শুনে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দেন নাই। এটা আমি আমাদের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী এই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল। ঢাকা 17 এই আসনে যিনি জামায়াতের প্রার্থী, তিনি সেনাবাহিনীর সাথে একটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন, এরকম একটা ভিডিও আমাদের সামনে এসছে, যেটা একজন বাহিনী সদস্যের বডি অন ক্যামেরার রেকর্ডকৃত ফুটেজ বলে আমরা বুঝতে পারছি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কি হতে পারে, এটা একটা প্রকৃষ্ট উদাহরণ আমি মনে করি। পুরো ভিডিওটা বেশ লম্বা, আমি সবাইকে দেখার অনুরোধ করব। তার আগে এই ছোট্ট ক্লিপটুকু আগে একটু দেখে নিই, তারপর আবার কথা বলবো। এটার দরকার নাকি তাহলে? ভাই উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? জামাত ইসলামী। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গানে না আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, একবারে জিব্বা দিয়ে সাইডে ফেলতেছেন তারেক জিয়ার জন্য। আমরা কেন চাইতে পারবো না? আমাদের তো স্যার এটা আমাকে বলে তো ইয়া হবে না যে স্যার এটা স্যার আপনি এই যে দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আবার ভিডিও তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী তারেক রহমানের নাম নিয়ে সেনাবাহিনীর কাছ থেকে বাঁচতে চেয়েছিল সে জামাতের প্রার্থী। দর্শক শ্রোতা, ওরা সেনাবাহিনীর সাথে এমনভাবে কিছু বাকবিতণ্ডে জড়িত হয়ে গেছেন, যেটা দেখলে মনে হয় ওরা যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, বাংলাদেশের সাধারণ মানুষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে কাউকে ছাড় দিবে না। এটা দেখলে বোঝা যায় যে জামাত আগে বলতো যে কিংবা রক কাটে, এটাতে বোঝা যায় ওরা কতটুকু পাওয়ারফুল থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের স্বাধীনতা ঘোষককারী হচ্ছেন শহীদ জিয়াউর রহমান। আর সেখানে কতটুকু মিথ্যাবাদী হলে এই সমস্ত ভাষণ দিতে পারে জামাতের আমির। সেখানে বলা হচ্ছে স্বাধীনতার ঘোষককারী হচ্ছেন কর্নেল অলি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে জামাতের আমিরের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করব। অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানান। আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গানে না আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, একবারে জিব্বা দিয়ে সাইডে ফেলতেছেন তারেক জিয়ার জন্য। আমরা কেন চাইতে পারবো না? আমাদের তো স্যার এটা আমাকে বলে তো ইয়া হবে না যে স্যার এটা স্যার আপনি এই যে দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আবার ভিডিওটার মধ্যে খানিকটা ফানও আছে, মানে পরিচয় দিচ্ছেন এই এলাকার এমপি ক্যান্ডিডেট, সেনা সদস্য তাকে চিনতে পারেননি, জিজ্ঞেস করছেন কোন দলের, তখন জানানো হয় জামায়াতে ইসলামী। পুরো ভিডিওটা দেখলে দেখবেন যে তিনি বা তার লোকরা পরিচয় দিচ্ছেন তিনি তারেক জিয়ার বিরুদ্ধে এখানে ফাইট করছেন। বিরাট প্রোফাইল তার আমৃত্যু এটা একটা বড় প্রোফাইল হিসেবে থেকে যাবে। তিনি তারেক জিয়ার বিরুদ্ধে ফাইট করেছিলেন ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা খেয়াল করব তিনি ক্যান্টনমেন্টে ঢুকছিলেন, ক্যান্টনমেন্টে তার গাড়িতে গানম্যান ছিল, সেনা সদস্য অতি বিনয়ের সাথে, মানে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমরা দেখব সেনা সদস্য অত্যন্ত বিনয়ের সাথে তাকে স্মরণ করাচ্ছেন যে এটা একটা আইন, এখানে ক্যান্টনমেন্টে গানম্যান নেওয়া যাবে না, সেখানে তারাই তার নিরাপত্তা দেবেন, এর বাইরে যা হওয়ার। যিনি দায়িত্বরত, দায়িত্বপ্রাপ্ত, দায়িত্ব পালনকারী যে সেনা সদস্য, তার কাজই হচ্ছে এটা। আমরা এরকম একটা বাংলাদেশি দেখতে চাই যেখানে যেই কোনো আইন ভঙ্গ করবেন সেটার যদি প্রিভিয়াস কোনো রকম কোনো ব্যবস্থা তিনি না নিয়ে আসেন আইনের মাধ্যমেই, তাহলে সেই আইন তিনি প্রয়োগ করবেন, যিনিই হোক না কেন। মানে এই ভদ্রলোক উনি আইন প্রণেতা হতে চান, মানে এমপি ইলেকশন করতে চান। শোনা যায় আমাদের বস্তি অধ্যুষিত বেশ কিছু এরিয়া আছে এই কনস্টিটিউয়েন্সিতে, সেখানে মানুষজনকে নানান রকম সুযোগ সুবিধা দীর্ঘদিন থেকে তারা দিয়ে চেষ্টা করছেন জনাব তারেক রহমানকে চাপে ফেলতে। আমি মনে করি না এটা একেবারেই কোনো রকম কোনো কাজ করবে, কিন্তু সেটা করেছেন। কিন্তু এই ভদ্রলোকে তো জানা উচিত, অ্যাটলিস্ট উনি একজন শিক্ষিত মানুষ, এমপি হওয়া মানে কি? এমপি হওয়া মানে এগুলো দিয়ে জিতে আসা, নাকি আসলে এমপি হওয়া মানে হচ্ছে একটা রাষ্ট্রের আইন এবং পলিসি যিনি নির্ধারণ করবেন, আইন তৈরি করবেন, আইন সংশোধন করবেন, পলিসি ঠিক করবেন, সরকারকে চ্যালেঞ্জের মুখে রাখবেন যদি বিরোধী দল হন, আর বিরোধী সরকারি দল হলেও তিনি এইগুলো নিয়েই কাজ করবেন। সেই ভদ্রলোক আইন ভাঙতে চাচ্ছেন গায়ের জোরে।
গায়ের জোড়া ইনফর্ম করে, যেহেতু এমপি ক্যান্ডিডেট তাকে এটা করতে দিতে হবে। অত্যন্ত ডেরোগেটরি মন্তব্য তিনি সেনাবাহিনী নিয়ে করছেন, তারা নাকি পরিকল্পিতভাবে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কথাগুলো রেজোনেট করে, আমরা মনে করতে পারবো। দেশের বাইরে থাকা ইনফ্লুয়েন্সার কয়েকজন আছেন, তারা সেনাবাহিনীকে 5 তারিখের পর থেকে ঠিক এই আক্রমণটা করে যাচ্ছে। তাদের এই বিষোদ্গার কেন বুঝতে পারি, তারা এই দেশটাকে আসলে দখল করে ফেলতে চেয়েছিলেন। এই জামাত সহ কিছু ব্যক্তিও আছে, তারা চেয়েছিলেন একটা সোকল বিপ্লবী সরকার টরকার বানিয়ে তারা ক্ষমতায় থেকে যাবেন, এরপর কোনো একদিন নির্বাচন হলে হবে। ইনফ্যাক্ট সেনাবাহিনী এবং বিশেষ করে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান এই কাজটা বাধা হয়ে দাঁড়িয়েছেন। সেজন্য তারা এবং প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনী প্রচণ্ড রকম সমালোচনার মুখে পড়েছে এই নেক্সাসের কাছে, এবং আমরা সেটার একটা বহিঃপ্রকাশ খুব ক্লিয়ারলি দেখতে পারলাম। আমি প্রায় একটা কথা বলি যে আমি এইচএসসি যে কলেজে পড়েছি, আমি ওখানে ছাত্র শিবির অধ্যুষিত ছিল সেই কলেজ। ক্ষমতায় থাকলে বা শক্তিশালী অবস্থায় থাকলে জামাত শিবিরের চেহারা কি আমার দেখা আছে। কেউ যখন জামাতকে বলে ওনারা তো আচরণে ব্যবহারে ভালো ইত্যাদি ইত্যাদি, তো ওনারা কোন চেহারাটা দেখছেন সেটাও আমি জানি, তাদের চেহারা কি হতে পারে সেটাও আমি জানি। এই ভদ্রলোক ঢাকা 17 যে ক্যান্ডিডেট, তার আচরণ দেখেও বোঝা যাচ্ছে, তাই না, যে এই প্রথম তারা সরকারের উপরে বেশ ইনফ্লুয়েন্স রাখে, তাতেই তাদের এই হ্যাডাম। তাদের কিছু লোকজন টকশোতে এসে অত্যন্ত বাজে ভাষায় অ্যারোগ্যান্ট আচরণ করেন, ঝগড়াঝাটি করেন। আর এই দল যদি ক্ষমতায় যায় কি হতে পারে আমরা নিশ্চয়ই অনুমান করতে পারি। সো আমি এই ভিডিওটাকে ওয়েলকাম করি। জামাতের আসল চেহারা মানুষের সামনে যত বেশি এক্সপোজড হবে, মানুষ তত বেশি ইনফর্মড ডিসিশন নিতে পারবে। আমি আশা করি সাময়িক সময়ের জন্য কোনো সুবিধা কেউ পেয়েছে এদের কাছ থেকে, এটার জন্য দীর্ঘমেয়াদে দেশকে বিপদে ফেলার মতো সিদ্ধান্ত কেউ নেবে না। যাই হোক, পুরো ভিডিওটা আমি এখানে জুড়ে দিচ্ছি। আমি আশা করব আপনারা সবাই দেখবেন, মানে একটা মানুষ একটা বেআইনি কাজ করার জন্য কিভাবে ইনসিস্ট করছে এবং কি ভাষায় কথা বলছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান সেনাবাহিনীর প্রতি। যে সেনাবাহিনী শেখ হাসিনার বিরুদ্ধে না দাঁড়ালে, জনগণের পক্ষে না দাঁড়ালে আমাদের অনেক দুর্গতি ছিল কপালে। কিছুদিন আগে আমি বলেছি, ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস, যেটা আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, তারা খামেনির পক্ষ ত্যাগ করেনি বলে সেখানে এত রক্তপাতের পর, আমাদের কয়েক গুণ রক্তপাত হয়েছে, সেখানে রেজিমের পতন হয়নি। যাই হোক, ভিডিওটা দেখবেন আশা করি। এদের দরকারটা কি তাহলে? ভাই উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? জামাত ইসলামী। জামাত ইসলামী। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গানে না না, আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, আপনারা জিব্বা দিয়ে সাইডে ফেলতেছেন তারেক জিয়ার জন্য। আমরা কেন চাইতে পারবো না? আমাদের তো স্যার সরকার এটা আমাকে বলে তো ইয়ে হবে না আমরা অফিসের সঙ্গে কথা বলবো। যে স্যার এটা স্যার আপনি এই হিসেবে আপনারা দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটালি সেনাবাহিনী কিছু অফিসার, স্যার আমি আপনাদের তো যাওয়ার নিষেধ করি না স্যার। হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন, সরাসরি ডিসক্রিমিনেশন করতেছেন আপনি, ঠিক আছে? একেবারে সরাসরি। আমি কোনোদিন সেনাপ্রধানের সঙ্গে কথা বলবো, আপনি না কার স্যার সাথে কথা বলতেন? আপনি এখানে বলতে পারেন স্যার, হ্যাঁ, সমস্যা আপনি নেই। কথা বলেন, কিন্তু আমার গাড়ি আটকে রাখবেন কেন আপনি? আমি তো স্যার আপনাকে না না, আপনি তো আটকে রাখছেন। আমি তো স্যার আপনাকে যাইতে দিলাম স্যার, আমি তো আপনাকে ইয়ে করি। আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। অফিসাররা, আমার টোটাল সেনাবাহিনী এদেশের সম্পদ, এই সম্পদ